হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার। আজকে তোমাদেরকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ, ফুড এসআই এবং সঙ্গে WBP সমস্তটা ক্লাস একটা ক্লাসের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো তোমরা প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করো। ওকে, চলো আজকে আমরা প্রথমে দেখে নেব। বলছে ফার্স্ট যে কোশ্চেনটা, কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল 3, 9, 3, 6, 9, 12 ও 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ পুরোপুরি বিভাজ্য হবে। ঠিক আছে, অপশানটা নিই। অপশানগুলো দেখো। অপশান এ বলছে 197, অপশান বি বলছে 179, অপশান সি বলছে 361, অপশান ডি বলছে 721। এখন আমরা এই ধরনের অঙ্কগুলো কিভাবে সবাই আমরা করি সেটা আমি একবার বলবো, তারপরে আমি তোমাদেরকে একটা ট্রিক্স দেবো। ঠিক আছে, যেটা একদম ইজিলি হয়ে যাবে। দেখো আমরা কি করি, প্রথমে এদেরকে লসাগুটা করি, তাই তো? লসাগু করলে পুরো ভাগ যায়। তাহলে আমরা এইভাবে যখন করি, তাহলে একবার একটু তোমাদের জন্য বলে দিই। লসাগুটা আমরা এইভাবে বার করি। এরপরে আবার দেওয়া যাচ্ছে 2 দিয়ে। এখন দেখো এটা হচ্ছে 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60, আর 60-এর সঙ্গে 3 গুণ করলে 180। তাহলে 180 যদি আমাদের হয় তাহলে এই সংখ্যাগুলোর দ্বারা ভাগ যাবে। তাহলে আমাদের অপশানে কি বলছে, 1 যোগ করলে, তাহলে আমরা এখান থেকে যদি 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের কিন্তু এই সংখ্যাটা দাঁড়াচ্ছে। এখন এই সংখ্যার সঙ্গে যখনই আমরা 1 যোগ করব তখন এই পুরো সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে এইভাবে করার নিয়ম। কিন্তু আমরা এটাকে এইভাবে না করে আমরা একটু অন্য রকম ট্রিক্স অ্যাপ্লাই করব। ঠিক আছে, যেহেতু পরীক্ষার হলে আমাদের সময়টা কিন্তু বাঁচানোর একটা ব্যাপার আছে, সুতরাং আমরা এই ট্রিক্স না ফলো করে আমরা অন্যভাবে করব। কি বলছে যে কোন সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তারা এইগুলো দ্বারা বিভাজ্য হবে। আমি প্রত্যেকের সঙ্গে 1 যোগ করে দেব। ঠিক আছে, অপশানগুলোর সঙ্গে প্রত্যেকের 1 যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রত্যেকটা 1 যোগ করো। হয়তো উত্তরটা জানা হয়ে গেছে বলে হয়তো মনে হচ্ছে যে এটাই হবে, জানি, কিন্তু তবু নিয়মটা ভালো করে ফলো করো। ঠিক আছে, দেখো এবারে আমরা চেক করব যে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে 3 দ্বারাও তো চেক করা যেতে পারে। হ্যাঁ, সবগুলো দ্বারাই চেক করা দরকার, কিন্তু বিষয় হচ্ছে আমরা 9-এর কেসটা আগে দেখব, কারণ 9 দিয়ে ভাগ করার নিয়মটা কিন্তু আমাদের ক্ষেত্রে সহজ। যে 9 দিয়ে যাবে সে কিন্তু 3 দিয়েও ভাগ যাবে। তাহলে সবার প্রথমে দেখব 9 দিয়ে কারা কারা ভাগ যাচ্ছে। সবার প্রথমটা দেখো, এদের যোগফলগুলো 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা ফেল করলো। পরেরটা, এটা তো যেহেতু 9 দিয়ে ভাগ যাবে। পরেরটা দেখো, 3, 6, 9, এটা যাবে না, এবং এটা তো 7, 2, 9, এটাও যাবে না। তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারছি এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, বাকিগুলো আর আমাদের চেক করার দরকার নেই, যেহেতু একটাই সংখ্যা আমরা পাচ্ছি যেটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। সুতরাং কিন্তু আমরা অপশান বি অটোমেটিক্যালি আনসার বলতে পারবো। আমি আগে যে প্রসেসটা করেছিলাম লসাগু বার করে, এখানে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, ওই জন্য এই ট্রিক্সটাই কিন্তু তোমাদের সবচেয়ে সুবিধা হবে। ওই জন্য আমরা অপশানে গিয়ে 1 যোগ করার কথা বলেছে, সঙ্গে সঙ্গে 1 যোগ করে দিলাম, দিয়ে এইবার আমরা 9 দিয়ে ভাগ করার কথা দেখব। যদি প্রশ্নে 9 না থাকে তখন 3 দিয়ে ভাগ করার নিয়মটা দেখবে। যখন দেখবে 15 আসে তাহলে সেটাকে 5 দিয়ে ভাগ করার নিয়ম দেখবে। ঠিক আছে, চলো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এখানে কিন্তু আমাদের অপশান হচ্ছে বি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন দেখো, বলছে 9-এর কিউব প্লাস -3 তার কিউব -6 তার কিউব, এটার মান কত হবে? দেখো এটাকে আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে 9-এর প্রথমে কিউব করব। 9-এর কিউব মানে হচ্ছে 729, তারপরে হচ্ছে -3কে যদি আমরা কিউব করি 27, আর 6-এর কিউব হচ্ছে 216। তাহলে এই ক্যালকুলেশনটা তোমার করতে হবে, কিন্তু আমি তোমাকে বলবো যে এই নিয়মে যেও না। আমি তোমাদেরকে একদম শর্ট ট্রিক্স দেবো। শর্ট ট্রিক্সটা কি, দেখো যখন দেখবে এটা 9 আর এই দুজন দেখো দুটোরই মাইনাস, তাহলে এদেরকে একবার যোগ করো, 9 হচ্ছে, তার মানে -9 হচ্ছে। তাহলে এই 9-এর সঙ্গে দেখো মনে মনে কেটে যাচ্ছে। আমি বলতে চাইছি যেটা, এই প্রথমে 9 আর এই দুজনের যোগ করলে -9, তাহলে কাটলে 0 হচ্ছে। তাহলে এদের প্রত্যেকটা যোগফল যদি 0 হয় তাহলে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। সূত্রটা হচ্ছে, আমি পাশে তোমাদেরকে লিখে দিই, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব -3abc ইজ ইকুয়ালস টু 0। যদি, এখানে অবশ্যই মনে রাখতে হবে, যদি a প্লাস b প্লাস c যেন 0 হয়,
তাহলে এই সূত্রটা তখন কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো, এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাই যদি হয় তাহলে এবিসি 3abcটাকে ওপাশে পাঠালে এদের মানটা আসবে 3abc। ওকে, তাহলে জাস্ট আমি এখানে কি করব, এই তিনজনকে জাস্ট গুণ করে দেবো, একদম ইজিলি গুণ করে দেবো। প্রথমে হচ্ছে 3 লাগবে, তারপর এ বলতে 9, বি বলতে হচ্ছে -3 আর সি বলতে হচ্ছে -6। এদেরকে জাস্ট গুণ করো, আর কিছুই না। দেখো 3 আর 3 গুণ করলে 9, 9 আর 9 গুণ করলে 81, 81 ইন্টু এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6। এখন তুমি পুরোগুলো তোমাকে করতে হবে না, দেখো এই 1 আর 6 তাহলে গুণ করলে তো লাস্ট ডিজিট বা এককের ঘরের অঙ্কটা 6 আসবে। তাহলে তুমি অপশানে খোঁজো কোথায় 6 আছে, দেখো একেবারে সি অপশানে আসে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু যে 9 থাকবে তার কোনো কথা নেই, বড় সংখ্যাও থাকতে পারে, তখন কিন্তু তুমি কিউব করতে অনেক চাপে পড়ে যাবে, যার জন্য আমরা এটা এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করব। বোঝা গেছে? চলো, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে যাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য। চলো পরের কোশ্চেন, অপশন সিতে আমরা রাইট অ্যান্সার পেলাম, পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, ফুড এসআই আসা কোশ্চেন। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ কি করছে 600 টাকা ধার করে 10% সুদে। দুজনা দু রকম টাকা ধার করেছে, ঠিক আছে, একজন 6% সুদে আর একজন হচ্ছে 10% সুদে। তাহলে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? অপশানটা নাও, নিয়ে তোমরা প্রত্যেকে ভাবতে থাকো যে কোন উত্তরটা হতে পারে, এবং তোমরা যাদের কাছে খাতা পেন আছে তারা অবশ্যই ক্যালকুলেশনটা করতে থাকো। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো 800 টাকা ধার করেছে, তাহলে সুদ এবং আসল মিলে তাকে কত টাকা দিতে হবে? তাহলে 800 প্লাস 800 এর উপরেই 6% ইন্টু সময়টা আমি জানি না, সময়টাকে আমরা টি হিসেবে কল্পনা করলাম, বাই 100। তাহলে এইটার সঙ্গে ওদিকটা কত হবে? 600 প্লাস 600-র ওপরেই কিন্তু আমাদের সুদটা আসবে 10 ইন্টু সেই সেম সময়ে যেহেতু কমপ্লিট করবে দুজনাই, তাহলে এখানে নিচে 100 কাটলে এখানে দেখো এখানেও কাটা যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 800 আর এখানে হচ্ছে 648 টি ইজ ইকুয়ালস টু ওই পাশে হচ্ছে 600 প্লাস 60 টি। তাহলে এটাকে আমি জাস্ট এই পাশে নিয়ে আসি, 800 থেকে বিয়োগ হবে, তাহলে 200 হলো এই পাশে, আর এইটাকে ও পাশে নিয়ে গেলে টির সঙ্গে বিয়োগ হবে, তাহলে আর 60 মাইনাস 48, সুতরাং 12 টি। তাহলে টি এর যে ভ্যালুটা আসলো, টি এর ভ্যালুটা হচ্ছে 200 ডিভাইডেড বাই 12। এখানে কাটো, কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে এখানে উপরে 50, 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি এটা আমাদের আসে 16/2/3। ওকে, 3 × 48 আর 2 50/3, অর্থাৎ আমরা কিন্তু অপশান ডিতে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, এটা একটু ট্রিক্স আমরা ব্যবহার করতে পারি। কিরমভাবে? দেখো 600 টাকার উপরে 10% সুদ, তাহলে এটাকে আমরা যদি জাস্ট করে দিই, দেখো এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য বাদ গেল, তাহলে 6 10 কে 60, তাহলে 60 লেখো। আর 6% হারে 800 টাকার উপরে সুদ, তাহলে 6 8 48, দুটো শূন্য বাদ দিয়ে দাও, দিয়ে 6 8 48। তাহলে এদের যে ডিফারেন্সটা হচ্ছে 12, এই যে টাকার পরিমাণের ডিফারেন্সের সঙ্গে সমান করে দাও, তাহলে কত হচ্ছে? 200 টাকা। ঠিক আছে, তাহলে একে কত বার করে দাও, সেটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কাটাকুটি করো, কাটাকুটি করলে কত হচ্ছে? এখানে 3 আর ওপরে হচ্ছে 50, তাহলে 50/3 অর্থাৎ 16/2/3। এটা হচ্ছে জেনারেল নিয়ম, এই ফর্মুলা দিয়ে মানে সব অঙ্কই হবে, কিন্তু এটা একটা পার্টিকুলার কোনো একটা শর্ট ট্রিক্স, আমি এটা সঙ্গে সঙ্গে ভাবলাম যদি তোমরা চাও এইভাবে করতে পারো। সুদের পরিমাণের যে দুজনের ডিফারেন্সটা, তাদের যে টাকার পার্থক্যের সঙ্গে যদি আমরা সমান করে দিই, সেটাই যেটা আসবে আমাদের, সেখান থেকে কিন্তু আনসারটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে আমরা এখানে কিন্তু অপশান ডি হিসেবে আনসারটা নেব। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন দেখো, খুব ভালো একটা প্রবলেম, এটাও ফুড এসআই আসা একটি অঙ্ক। একটি 400 মিটার দীর্ঘ ট্রেন 36 সেকেন্ডে সময় নেয় ট্রেনটির বিপরীত মুখে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে। তাহলে একটা ট্রেন যাচ্ছে এবং বিপরীত মুখে, অর্থাৎ ট্রেনের বিপরীত মুখে আর একজন হাঁটছে, ঠিক আছে, যার হাঁটার গতি হচ্ছে 20 কিমি/আওয়ার। এই 20 কিমি/আওয়ার বেগে তো হাঁটতে পারে না, অ্যাকচুয়ালি দৌড়াচ্ছে, ঠিক আছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত? অপশান নাও, প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমাদের কি করতে হবে, মনে করো এটা ট্রেন, জাস্ট কল্পনা করো, ঠিক আছে, এবং এখান থেকে মানে জিসটা বুঝতে হবে, কারণ এই ধরনের প্রবলেম দেখবে পরীক্ষা একটা থাকবে।
সুতরাং আমি যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারি তাহলে বাকি অঙ্কগুলো আমার আর প্রবলেম হবে না। ডেটা চেঞ্জ হতেই পারে, 400 জায়গায় অন্য কিছু থাকতে পারে, কিন্তু জাস্ট তোমাদেরকে আমি একটাই সূত্র বলবো, ট্রেনের মানে ট্রেন সংক্রান্ত যত অঙ্ক থাকবে শুধু এই সূত্রটা মনে রাখবে, এস ইকালস টু ভিটি, আর কিচ্ছু মনে রাখতে হবে না। আমি তো অ্যাটলিস্ট আর কিছু মনে রাখি না, আমি শুধু এই সূত্রটাই মনে রাখি। এস মানে হচ্ছে দূরত্ব, ভি মানে হচ্ছে গতিবেগ, যেটা বলবে তার গতিবেগ, আর টি মানে তো সবাই জানো টাইম বা সময়। এই কটা জিনিস যদি তোমরা মনে রাখ, একটাই সূত্র যদি এখানে মনে রাখো, এই সূত্র দিয়ে এখানে যত অঙ্ক হবে সমস্ত অঙ্কগুলোই কিন্তু কভার হয়ে যাবে। সুতরাং এই ধরনের অঙ্ক তোমরা ভেবে মানে শর্ট ট্রিক্স বেশি অ্যাপ্লাই করতে যাবে না, একটা সূত্র তো অনলি ফর একটাই সূত্র, এই সূত্র দিয়ে যেটা স্রোতের অঙ্ক, নৌকার প্রতিকূল অনুকূলের, ওখানেও কিন্তু এই সেম সূত্র দিয়ে অঙ্ক কাজে লেগে যাবে। তুমি যদি শর্ট ট্রিক্স শেখো তাহলে একে দেখবে তোমার প্রায় 15-20টা শর্ট ট্রিক্স কিন্তু শিখতে হবে, তখন দেখবে ভুলে যাবে। সুতরাং আমি বলবো শর্ট ট্রিক্স না শিখেও তুমি একটা বারের জন্য এই এস ইকালস টু ভিটি সূত্রটা বুঝে নাও, ঠিক আছে? এস মানে হচ্ছে দূরত্ব, গতিবেগ ইন্টু সময়, বা গতিবেগটাকে কিভাবে বার করা হয়, অনেকে গতিবেগ দিয়েও মনে রাখে, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়, সেটা মনে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা মনে করো ট্রেন ঠিক তার বিপরীত মুখে একজন হাঁটছে, তার হাঁটার গতিবেগ হচ্ছে কত, 20 কিমি পার আওয়ার। ওকে, এখন ট্রেনের গতিবেগ আমরা জানি না, আমরা ট্রেনের গতিবেগকে ভি হিসেবে কল্পনা করলাম, জাস্ট ভি হিসেবে কল্পনা করছি। ওকে, তাহলে ট্রেনটি যেহেতু হাঁটছে, কি ট্রেন এইভাবে এদিকে যাচ্ছে, হাঁটছে উল্টো দিকে, তাহলে দেখো লোকটাকে কিন্তু ট্রেনটি খুব দ্রুত পাস করবে, মানে দুজন যখন বিপরীত মুখে তখন কি হবে, ট্রেনটি মনে হবে যেন খুব দ্রুত পাস করলো, কিন্তু একই দিকে হলে কি হয়, মানে গতিবেগটা যেন মনে হচ্ছে কম, অনেক দেরি হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে আমরা কিন্তু গতিবেগটাকে যোগ করে দেবো, লোকটার যে গতিবেগ তার সঙ্গে যোগ করে দিলাম, তাহলে এটা আমাদের কি আসলো, অ্যাকচুয়াল ট্রেনের গতিবেগ। ট্রেন কিন্তু ভি বেগে যাচ্ছে ঠিক কথা, কিন্তু ট্রেনটি যেহেতু লোকটিকে অতিক্রম করার সময় লোকটির সাপেক্ষে যখন আসছে তখন কিন্তু তার গতিবেগটা অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে এখন গতিবেগ হচ্ছে এটা। এবার সময়টা দেখো আমাদের 36 সেকেন্ড টাইম দিয়েছে, তাহলে এখানে 36 সেকেন্ড যদি আমাদের হয় তাহলে 36 সেকেন্ডকে আমরা কি করব, জাস্ট আমরা 60 দিয়ে যদি ভাগ করি মিনিটে, আবার যদি 60 দিয়ে ভাগ করি ঘন্টায় চলে গেল। তাহলে এইটা হলো কি, এই যে গতিবেগ ইন্টু সময়, আমি একটা অঙ্ককে জাস্ট বোঝাতে চাইছি তোমাদের, আর বাকি অঙ্ক তোমরা নিজেরাই পারবে। এবার এই পাশে কি, দূরত্বের সঙ্গে সমান হবে, দূরত্ব কতটা যাচ্ছে, 400 মিটার, যেহেতু নিজের দৈর্ঘ্যটাকেই তো লোকটাকে অতিক্রম করতে হবে, তাহলে নিজের দৈর্ঘ্য যখন অতিক্রম করতে হবে তখন 400 মিটার পথ যেতে হবে, তাহলে 400 ডিভাইডেড বাই, যেহেতু 400কে আমরা মিটার থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, আমাকে কিমিতে যেতে হবে, এই জন্য আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম। খেয়াল করো এখানে শূন্যগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, দুটো শূন্য ক্যান্সেল হলো, আর এই শূন্যর সঙ্গে এই শূন্য ক্যান্সেল হলো, 6 দিয়ে কাটলে 6 6 36, আবার এটা 6 দিয়ে কাটলে 10, তাহলে এই 10টা 4-এর সঙ্গে গিয়ে গুণ হবে, তাহলে ভি ফ্রেশ করলে কি, ভি প্লাস 20 ইজ ইকুয়ালস টু 40, এই 20টা ওপাশে পাঠাও, তাহলে ভি ইজ ইকুয়ালস টু 40 মাইনাস 20। ওকে, তাহলে আমাদের কিন্তু ট্রেনের গতিবেগটা হচ্ছে 20, সুতরাং ট্রেনটা খুব আস্তেই যাচ্ছে, লোকটিও যেভাবে যে বেগে যাচ্ছে ট্রেনটিও সেই বেগে যাচ্ছে। আমি একটা অঙ্ক ধরে ধরে করালাম, সময় লাগলো, কিন্তু আমার কাছে কথা হচ্ছে জাস্ট বোঝো, যদি এই জায়গাটাই লোক না বলে কোনো প্ল্যাটফর্ম বলতো তখন কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও এই ট্রেনের দৈর্ঘ্যের সঙ্গে যোগ হয়ে যেত, ঠিক আছে? আবার এই জায়গাটায় প্ল্যাটফর্ম না বলে প্ল্যাটফর্মের বা কোনো একজন লোককে, জাস্ট একজন লোক ব্যক্তি দাঁড়িয়ে আছে তার সাপেক্ষে বললে তখন ট্রেনের যে গতিবেগ সেটাই হতো, তখন আর ভির সঙ্গে 20 অ্যাড হতো না, ঠিক আছে? আবার যখন একই দিকে যাবে তখন কিন্তু আবার গতিবেগটা কমে যাবে, যখন দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে তখন কিন্তু আবার সেক্ষেত্রে বিয়োগ হবে। এই সাপেক্ষে বা আপেক্ষিক গতিবেগটা কিন্তু এখানে খুব ভাইটাল, সুতরাং আমরা কিন্তু অপশান এতে রাইট অ্যান্সার পেয়ে যাবো, এবং তোমরা আগেও স্ক্রিনে দেখতে পেয়েছো আমার হাত লেগে যেহেতু অপশানটা চলে এসছে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম, যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করো অবশ্যই, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখে নেব। বলছে একটা সংখ্যা দিয়েছে, এই সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অপশান নাও, প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমরা কিভাবে করব, এখানে জাস্ট সংখ্যাটাকে আমরা লিখে নিলাম, এবারে আমরা বর্গমূলের নিয়মটা অ্যাপ্লাই করব। বর্গমূলের নিয়ম কি, পিছন দিক থেকে জোড়া জোড়া নিতে হয়, ঠিক আছে?
তাহলে এখানে পিছন দিক থেকে জোড়া জোড়া নেওয়ার পরে শেষে যেটা থাকে একদম এই যে প্রথমে, মানে এদিক থেকে ধরলে শেষ এটা হয়, তো এখান থেকে ধরলে আবার এটা প্রথম হয়, প্রথমের যেটা আসে সেটাকে আমরা 1 দিয়ে দিতে পাচ্ছি। 1 দিলে 1 ইন্টু 1 করতে হবে, তাহলে 1 ইন্টু 1 করলে 1, তাহলে বিয়োগ করলে 0, তাহলে এবার 32টা নামলো। ওকে, আর এই 1-এর ডবল এই পাশে লিখতে হয়। এবার পাশে এমন একটা সংখ্যা তুমি বসাবে, জাস্ট কল্পনা করবে সেই সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে গুণ করতে হবে। আমি সাপোজ 1 বসালাম, তাহলে এই যে 1 বসানোর জন্য 21, তার সঙ্গে আমাকে 1 গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 21ই হবে। আমি যদি 2 বসাই, তাহলে নিচেও আমাকে 2 বসাতে হবে, তাহলে গুণ করলে কত হচ্ছে 44। এখন 44টা এই 32-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমরা দিতে পারবো না, সুতরাং আমাদেরকে 1ই দিতে হবে, কিচ্ছু করার নেই। বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। বর্গমূলের নিয়মটা ভালো করে বোঝো, কাজে দেবে। তাহলে 1-এ আমাকে বসাতে হবে, এখানে যখনই আমি 1 বসাবো সঙ্গে সঙ্গে এখানেও একটা 1 বসাবো, তাহলে 21 বিয়োগ করলে আমাদের 11। এবার এই লাস্টে যে ডিজিটটা আছে দুটো একসঙ্গে নামবে, এখানে দুটো একসঙ্গে নামলে যে শূন্য দেওয়ার ব্যাপারটা পারে সব কিছু নেই। হ্যাঁ, এবারে এই যে 1 একসঙ্গে আমরা আবার একটা 1 যোগ করে নেব, যোগ করলে আমাদের 22 হয়ে গেল। এবার এমন একটা সংখ্যা আমি ভাববো যেটা এখানে বসালে সেটাকেই আমাকে গুণ করতে হবে, তাহলে 22 হয়ে আসে। আমি যদি 4 দিই তাহলে আমাকে 4 দিয়েই গুণ করতে হবে, 4 4 16 6 থাকে 1, 4 2 8 থাকে 9, আর 4 2 8। দেখো এখানে আরও আমি দিতে পারি, চাইলে 5 করতে পারি, সুতরাং আমি আরও একটা সংখ্যা বাড়িয়ে দেব। কি বললাম বুঝতে পারছো? আরও একটা সংখ্যা আমি এখানে বাড়িয়ে দেব, 5 দিয়ে দেখি তো কত যায়। তাহলে যদি আমি এখানে 5 দিই, 5 5 25, 25-এর 5 হাতে আমার 2, তাহলে 5 2 10, এখানে 2 12, হাতে 1, 5 2 10 1 11। দেখো 1125 কাছাকাছি চলে আসলো। এবার একটা জিনিস খেয়াল করো, 1125 কিন্তু আমরা দিয়ে দিলাম বটে, বাট বিয়োগটা করব আমরা 1125 মাইনাস 1118। এখানে যদি আমরা বিয়োগ করি আমাদের 7 আসে, তাহলে এই 7 যদি এই সংখ্যাটার সঙ্গে যোগ থাকতো তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই যে আমাদের এখানে 1125 বা 1125 যদি এই জায়গাটায় 1825-এর জায়গায় হতো, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের এখনো 7 যদি এর সঙ্গে যোগ করা হয়, এর সঙ্গে যদি 7 যোগ করা হয় তবেই সে পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং আমাদের, এবং এই মানে কি বলবো, এখানে যখন 5 দিলাম তখন এখানেও একটা 5 দিতে হবে। হ্যাঁ, এবং এই যে রাশি, এই যে মানটা আসে না, এটাই হচ্ছে বর্গমূল বা পূর্ণবর্গ যে সংখ্যাটা, এটাকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি, এটার সঙ্গে 7 যোগ করলে ফিরে পাবো। তো সেক্ষেত্রে আমাদের তাহলে এই মেন সংখ্যার সঙ্গে জাস্ট 7 একটা কিন্তু গুণ করতে হবে। দেখো আমি ধরে ধরে পড়াই এই কারণেই যে তোমরা সবাই বুঝতে পারো ওর জন্য, ঠিক আছে, যাতে সবারই ক্লিয়ার হয় এবং মেন বিষয়টা জানতে পারো যে অঙ্কগুলোকে এইভাবে করতে হয়, ঠিক আছে। শর্ট ট্রিক্স অনেক আসে, আমি শর্ট ট্রিক্সও বলবো, ঠিক আছে। তো আমরা এখানে অবশ্যই এখানে অপশান নেব, অপশান ডি। চলো পরের কোশ্চেনে চলে যাব। সবসময় শর্ট ট্রিক্স খুঁজতে যেও না, যখন প্রয়োজন হবে আমি অবশ্যই বলে দেবো। কিন্তু মেন বিষয়টা জানা দরকার, বেসিকটা না ক্লিয়ার হলে কিন্তু শর্ট ট্রিক্স শিখে কিন্তু খুব লাভ হবে না, ঠিক আছে। তো তোমরা যারা WBPSC ক্লার্কশিপ ফুড এসআই বা WBP অনলাইনে ক্লাস করতে চাও, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে একদম বেসিক থেকে শুরু করা হচ্ছে, তো তোমরা চাইলে আমার সঙ্গে ক্লাসে যুক্ত হতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নাও, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, √11 মাইনাস √7 ইন্টু √11 প্লাস √7 এর যে মান আসে সেটা আমাদের অপশানটা কোনটা হবে। দেখো তোমরা যেন √11 এর মান আলাদা করে বার করতে যেও না, √7 এর মান আলাদা করে বার করতে যেও না। একটা ফর্মুলা মনে রাখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ম্যাথ মানে একটু ফর্মুলা মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা অনেকেই জানে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। মনে রাখবে এই ফর্মুলাটা একটাই রূপের এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলাটা যেন কেউ ভুল করো না। এই ফর্মুলা দিয়ে দেখবে আমি অনেক শর্ট ট্রিক্সে তোমাদের অঙ্ক করাবো। বড় বড় গুণ, বড় বড় যোগ, বড় বড় বিয়োগ আমরা এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক সময় ইজিলি কিন্তু করতে পারি। সেটা প্রতিনিয়ত তোমরা ক্লাসে থাকো, কিভাবে কোন জায়গায় অ্যাপ্লাই করতে হয় আমি বলে দেবো। এখন এটা আমরা ইজিলি বলতে পারছি। এখানে যেহেতু আমাদের মাইনাস পার্টটা আগে আসে, প্লাস পার্টটা পরে আসে, তাতে কোনো প্রবলেম নেই, এটা ইজিলি আমাদেরকে এই ফর্মুলায় চলে যাবে। সুতরাং √11 তারে ঘিরে দিয়ে a স্কোয়ার মাইনাস √7 তারে ঘিরে দিয়ে স্কোয়ার। সুতরাং 11কে যদি আমরা এখানে জাস্ট রুট চলে যাবে, তাহলে 11 হলো -7, তাহলে আমাদের আসছে কত 4। তাহলে আমরা অপশান বিতে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা দেখো কি বলছে, 2 টু দি পাওয়ার 0 প্লাস 7 টু দি পাওয়ার 0 বাই দিয়ে বলছে 5 টু দি পাওয়ার 0, এর মানটা কত? আমি তোমাদেরকে এর আগেও যখন প্রাইমারি টেটে ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার ধরো x টু দি পাওয়ার 0 এইটা 1 হয়, যদি এই এক্সটা নট ইকুয়ালস টু 0 হয়, মনে রাখবে এক্সটা যেন 0 না হয়। 0 টু দি পাওয়ার 0 কিন্তু 1 না, এটা কিন্তু খেয়াল রেখো। হ্যাঁ, তো যেহেতু এখানে কেউ 0 টু দি পাওয়ার 0 নেই, তাহলে আমরা ইজিলি বলতে পারি এটা হচ্ছে আমাদের 1 প্লাস 1 ডিভাইডেড বাই নিচেই হচ্ছে আমাদের 1, তাই তো? তাহলে দেখো এটাও 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে হচ্ছে কিন্তু 2/1, অর্থাৎ কিন্তু আমরা 2 এখানে রাইট অ্যান্সার দেবো। ওকে, কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে শূন্য ছাড়া, তাহলে সেটা কিন্তু 1 হবে, অর্থাৎ অপশান বি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার নেব। চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ধরনের প্রশ্ন দেখবে পরীক্ষার হলে, হয়তো এটাই না অন্য ধরনের আরও, আমি এই ধরনের অনেক প্রবলেম আরও তোমাদেরকে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে আমার সঙ্গে থাকো, প্রতিনিয়ত তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো আস্তে আস্তে। তো এটা কিভাবে করবে দেখো, সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এখন কি এই 9 টু দি পাওয়ার যে 15 এই সংখ্যাটা কি বার করা সম্ভব? সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে দেখতে হবে এই যে 9, এই 9টা হচ্ছে আমাদের যাই থাক না কেন ও পাওয়ারটার দিকে একবার তাকাবে। এই 15 পাওয়ারটা কি হচ্ছে? 15 পাওয়ার হচ্ছে বিজোড় সংখ্যা। যদি 15টা পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, এখানে যেহেতু 1 আসে, আমি 1কেও চাইলে 15 লিখতে পারি। তাহলে এই 9-এর সঙ্গে জাস্ট একটা 1 যোগ করে দেবে। 1 যোগ করলে যেটা আসবে 10। তাহলে মনে রাখবে এই 10 দিয়ে এই সংখ্যাটা ভাগ যাবে। আমাকে বার করতে হলো না, কিন্তু আমি বুঝে গেলাম যে কিভাবে এই সংখ্যাটা ভাগ যাবে। ওকে, এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো। আমি আবার একবার তোমাদের জন্য বলে দিই কিভাবে করলাম আমি, খেয়াল করো। ধরো এই পাওয়ারটার দিকে তাকাবে, পাওয়ারে কত আসে? পাওয়ারে যেটা আসে সেটা হচ্ছে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই অড নাম্বার। তাহলে যদি বিজোড় সংখ্যা যদি হয়, তা এখানে যদি প্লাস থাকে তাহলে এই 9 আর 1 যোগ করে দাও 10, তাহলে এই সংখ্যাটি অবশ্যই 10 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, যখন জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম, তখন আবার অন্য নিয়মে করতে হবে। ঠিক আছে, তো এখানে বিজোড় সংখ্যা যখন হবে তখন কিন্তু সরাসরি দুজনকে যোগ করে দেবে, দিয়েই কিন্তু আমাদের আনসার পেয়ে যাবো, অর্থাৎ অপশান এ কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। ওকে, চলো পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেন দেখো, প্রত্যেকে অপশান নাও। দেখো প্রথমে কি বলছে, পুরো একটা বড় রুট, তারপরে বলছে 2500। এটাকে যদি আমরা রুট থেকে ভাঙি তাহলে আমাদের আসবে 25-এর জন্য 5 আসে, আর এটাকে 100 হিসেবে কল্পনা করো তাহলে 0 আসে 50। এবার 961 এটা কত হয়? 961 হচ্ছে 31। 31কে যদি স্কোয়ার করা হয় 961, তাহলে এই দুজনকে যদি যোগ করা হয় 81 হয়। 81, যেহেতু এই মেন রুটের কাজ এবার করতে হবে আমাকে, মেন রুটটা হচ্ছে 81কে যদি আমরা বর্গমূল করি তাহলে 9 আসে। 9 আর এই পাশে আমাদেরকে দেওয়া রয়েছে একটা জিজ্ঞাসার চিহ্ন, জিজ্ঞাসার চিহ্নকে স্কোয়ার, তাহলে 9কে আমরা লিখবো 3 স্কোয়ার। তাহলে জিজ্ঞাসার চিহ্ন তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার দুজন থেকে যদি চলে যায়, জিজ্ঞাসার চিহ্নর পরিবর্তে কিন্তু আমাদের 3 আসবে। সুতরাং আনসার হিসেবে কিন্তু আমরা নেব 3কে, অর্থাৎ অপশান বি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, এখানে হয়তো অনেক সময় তোমরা ভুল করে 9ও উত্তর দিতে পারো, কিন্তু এটাই বি হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি বিভিন্ন ধরনের প্রবলেম তোমাদেরকে নিয়ে আসবো যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আসার জন্য, এবং ইউপিএসসি লেভেল থেকে ম্যাথ নিয়ে আসবো। সুতরাং আস্তে আস্তে আমরা সেই জায়গাটায় পৌঁছবো, ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো। ইউপিএসসি লেভেলের প্রশ্ন কিন্তু চ্যানেলে করানো হবে, তুমি ঠিকই শুনছো। ওই জন্য সিজিএল, ইউপিএসসি এই সমস্ত যত হার্ড পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষারও প্রবলেম তোমাদেরকে আস্তে 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 শিখিয়ে দেবো। আজকে হয়তো তোমাদের একদম বেসিক কিছু প্রবলেম নিয়ে এসেছি, তো এইগুলো তোমরা প্রতিনিয়ত করো। ঠিক আছে, আর এরপরে তোমরা যদি চাও যে না আমাদের পেইড ব্যাচে যুক্ত হবে, তাহলে সেখানে যুক্ত হতে পারো। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, 900 তাকে রুট, এইভাবে আমরা পরপর রুট দিয়ে দিয়েছি। আমাদেরকে কি করতে হবে? অপশানটা নাও, অপশানটা নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাতে থাকো। দেখো এখানে 900 মানে রুট করলে কিন্তু আমাদের 30 হবে, সুতরাং 30 সবার আসে, সুতরাং প্রত্যেকটা অপশানই ঠিক হতে পারে, কিন্তু কোনটা হবে দেখতে হবে। এখানে দেখো রুট করলে ওপরে 9কে আমরা এইভাবে লিখতে পারি, আমি জাস্ট ভেঙে ভেঙে করছি তোমাদের সুবিধার্থে। মাইনাস দিয়ে এটাকে যদি আমরা লিখি 9 উপরে, আর নিচেই দেখো 1 2 3 4 5 6, তাহলে একটা 1-এর পরে 6টা 0, জাস্ট ভেঙে ভেঙে করছি সবার জন্য। তাহলে এখানে হচ্ছে 30 প্লাস, এখানে দেখো 9কে রুট করলে 3, আর নিচেই কিন্তু করলে 10, মাইনাস এখানে যদি উপরে রুট করি তাহলে 3, আর নিচেই কিন্তু দেখো আমাদের 6টা 0, মানে 3টে 0 চলে যাবে, বাদ যাবে, 3টে 0 থেকে যাবে। ওকে, তাহলে এটা আমরা জাস্ট কি করব, এদেরকে আমরা
বিয়োগটা করে দেবো। আগে বিয়োগ, এখানে জাস্ট এই বিয়োগটা আমরা যদি কমপ্লিট করি তাহলে আমাদের সঙ্গে সঙ্গে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 0.3, আমরা চাইলে পাশে ডবল জিরো লিখে নিলাম, আর এটা হচ্ছে আমাদের 0.3। তাহলে এখানে থেকে জাস্ট আমাদের বিয়োগটা করতে হবে। বিয়োগ করলে প্রথমে 7, তারপরে হচ্ছে আমাদের 9, ওকে। তাহলে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের এখানে 2 পয়েন্ট। তাহলে এইটার সঙ্গে জাস্ট একটা 30 আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 30 এখানে যোগ করে দাও। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ আমরা অপশন বিতে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, ওকে। অনেকের এই রুট হয়তো করতে প্রবলেম হয়, ওই জন্য আমি তার জন্য এটাকে ভেঙে নিলাম। তুমি চাইলে এভাবে করতে পারো, এখানে 1 2 3 4 5 6, তাহলে 6টা মানে 3টে শূন্য হবে। মানে যত দ্রুত ক্যালকুলেশন তোমরা করতে পারো সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। চলো পরের কোশ্চেনে চলে যাই। দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 16, বিয়োগফল বলছে 10, তাহলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? প্রশ্ন ভালো করে পড়বে। বর্গের সমষ্টি বলতে পারে, সংখ্যা দুটির গুণফলও বলতে পারে, ঠিক আছে। এই ধরনের প্রবলেম দিয়ে দুটো প্রশ্নই করে, হয় বর্গের সমষ্টি বার করতে বলবে আর নইলে গুণফল বার করতে বলবে। কি করবে? ডাইরেক্ট এই 16কে স্কোয়ার করে দাও আর 10কে স্কোয়ার করে দাও, করে 2 দিয়ে ভাগ করে দাও, যোগ করে 2 দিয়ে ভাগ করে। 16কে স্কোয়ার করলে 256 আর 10কে স্কোয়ার করলে 100, তাহলে নিচে হচ্ছে 2। এবার আমাদেরকে এটা জাস্ট ভাগ করতে হবে, ঠিক আছে। ভাগ করলে কত আসবে দেখো, 256 মানে 356 হয়ে গেল। এবার ভাগ করে দাও, ভাগ করলে আমাদের আসবে এটা, কাটাকুটি করে দাও, 2 কে 2, 7 2 14, 4 8 2 16, তাহলে 178 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা কিন্তু অপশন এ তে রাইট অ্যান্সার পেয়ে যাচ্ছি, ওকে। চলো পরের কোশ্চেন দেখবো। পরের কোশ্চেন কি বলছে দেখো, 17 টু দি পাওয়ার 17 প্লাস 17 সংখ্যাটির একক স্থানীয় মান কত? এই একক স্থানীয় মান কিন্তু একদমই সহজ, জাস্ট একটুখানি বুঝবে, দেখবে সঙ্গে সঙ্গে পেরে যাবে। কি করতে হবে, এখানে যেহেতু 17 টু দি পাওয়ার 17 আছে, আমরা চাইলে এটাকে একটা সহজ নিয়ম অ্যাপ্লাই করতে পারি। জাস্ট একটা 17 আমি কমন নিলাম, তাহলে 17 টু দি পাওয়ার 16 হয়ে গেল। আর এখানে যেহেতু 17 একটা চলে গেল, তাহলে 1 পড়ে থাকলো। দেখো গুণ করলে তুমি আগের লাইন ফিরে পাবে। এটা গুণ করলে 17 টু দি পাওয়ার 17ই হয়, এটা গুণ করলে 17কে 17ই হয়। তাহলে এখানে এবার একটা জিনিস খেয়াল রাখবে, 17 অর্থাৎ 7-এর পাওয়ার 16, এই 7-এর পাওয়ার যদি 4 হয় তাহলে দেখবে 7-এর পাওয়ার 4 মানে 7কে 4 বার গুণ করতে হয়। জাস্ট গুণ করতে হবে না, মানে একবার বোঝো, তারপরে দেখবে এমনিই পারবে। 7 7 49, 7 7 49-এর কত হবে 9, আবার 7 7 49 তার 9, তাহলে এদের দুজনকে যদি গুণ করা হয়, এই দুজনকে যদি গুণ করা হয় 9 9 81, অর্থাৎ শেষ সংখ্যা 1 হয়। তাহলে 7-এর পাওয়ার যদি এই 4-এর কোনো গুণিতক থাকে তাহলে অবশ্যই শেষ সংখ্যা 1 হবে। সুতরাং এইটা যাই হোক না কেন, শেষে বড় সংখ্যার শেষে একটা 1 থাকবেই থাকবে। তাহলে তার সঙ্গে 1 যদি আমরা যোগ করে দিই 2 হবে, আর এই 2 এর সঙ্গে আগে একটা 17 দিয়ে গুণ আছে। 17 মানে অ্যাকচুয়ালি 7 দিয়ে গুণ করব, 7 2 14, তাহলে 14 মানে 4, অর্থাৎ আমরা অপশন কিন্তু ডি কিন্তু রাইট অ্যান্সার নেব, ঠিক আছে। এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট আমরা আগেও ক্লাস করেছি এই ধরনের, তো তোমরা যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার দরকার হয় বলবো। এবং যে কটা এককের ঘরের অঙ্ক আছে সেই ধরনের প্রবলেমগুলো ভালোভাবে করে যাও। চলো পরের কোশ্চেন, একটি সংখ্যাকে 290 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 63, সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করা হলে ভাগশেষ কত হবে? অপশন নাও। এই ধরনের অঙ্ক একদমই সহজ হয়, শুধু তোমাকে চেক করতে হবে কি এই 29 দিয়ে ভাগ করার কথা বলেছে, এই সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা দেখতে হবে। এই সংখ্যাটিকে 29 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই 63 যেটা আছে, যেটা ভাগশেষ হবে এই সংখ্যাটি দিয়ে ভাগ করলে, তাহলে এই 63কে জাস্ট তুমি 29 দিয়ে ভাগ করে দাও। 29-এর ডবল করো 58, 58, তাহলে আমাদের বিয়োগ করলে 5, অর্থাৎ আমরা কিন্তু অপশন সি কিন্তু রাইট অ্যান্সার নেব, ওকে। ভেরি ইজি। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলছে, 17 টু দি পাওয়ার 17, 17 টু দি পাওয়ার 17 এইভাবে আজীবন কাল চলতে থাকবে, তাকে যদি 16 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে? খুব ইজি। কি করবে দেখো, এখানে অপশনটা তোমাদেরকে দিয়ে দিলাম, জাস্ট কল্পনা করো। তো এখানে 17টাকে আমরা লিখতে পারি, 17টাকে লিখবো 16 + 1। পাওয়ারে এবারে যা কিছু থাক আমার দেখার দরকার নেই, এখানে যে 16 দিয়ে ভাগ করার কথা বলছে, তবে মনে রাখবে এটা +1 লিখতে হবে, হ্যাঁ। তাহলে 16 যখন আমাদেরকে বলছে, তখন এই যে এই 1টা যেটা পড়ে রইল না, এই 1টাই হবে, এটা ভাগ করলে 1 পড়ে থাকবে। সুতরাং কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হিসেবে আমরা অপশন বি কে নেব, ওকে। অপশন বি হচ্ছে আমাদের এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার, ওকে।
চলো পরের কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে আজকে এটা HW ছেড়ে দিলাম, এবং ক্লাস কেমন লাগছে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও, এবং কি ধরনের ক্লাস করলে তোমাদের সুবিধা হয় বা তোমরা উপকৃত হবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আজকে এখানেই ছাড়ছি তাহলে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।